তীব্র ছাদে দাঁড়িয়ে একদৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। আকাশে চাঁদ উঠেছে। আজকের চাঁদটা অন্য দিনে চেয়ে বেশ বড় লাগছে। মাঝে মাঝে কয়েক টুকরো মেঘ চাঁদকে আড়াল করে দিচ্ছে। মেঘকে ঠেলে দিয়ে চাঁদ আবার তার আলোয় আলোকিত করছে পুরো শহরটাকে। তীব্র খুব মনোযোগ দিয়ে চাঁদটাকে দেখে যাচ্ছে। হঠাৎ পেছনে থেকে কারো উপস্থিতি অনুভব করল। পেছনে ফিরে দেখল সাজ ছাদে এসেছে। তীব্র হাত ঘড়ির দিতে তাকিয়ে দেখল 11টা বাজে। এখন এই সময় সাজকে ছাদে দেখে তীব্র একটু ভাবনায় পড়ে গেল। সাজ তীব্রের কাছে এসে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে তীব্রের দিকে মুখ করে দাঁড়িয়ে। স্মোক করো নাকি? হ্যাঁ। কবে থেকে? হবে 2 বছর। প্রতিদিন? না। মাঝে মাঝে বিশেষ কোনো দিনে? হুম। তীব্র ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। হঠাৎ সাজ ছাদে চলে আসায় আর তাড়াহুড়ো করে হাত থেকে সিগারেটটা ফেলে দেয়নি। দেখুক না সাজ, তাতে সমস্যা কি? তীব্র আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। সাজ এক দৃষ্টিতে তীব্রের দিকে তাকিয়ে আছে। তীব্রের মধ্যে কি কি পরিবর্তন এসেছে তা লিম্হ করছে। অনেক পাল্টে গেছো দেখছি। পরিস্থিতি পাল্টে যেতে বাধ্য করেছে। কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য সিগারেট ধরতে হলো? তা তুইও খুব ভালো করেই জানিস। জানি বলেই বলছি, কেন এমন করছো নিজের সাথে? আমি নিজের সাথে কিছু করছি না তো। আমার সাথে যা হবার তাই হচ্ছে। আর আমিও হাসি মুখে বাস্তবতাকে গ্রহণ করছি। সাজের চোখ ভিজে গেছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না। তীব্র সিগারেট শেষ করে সিগারেটের বাকি অংশটুকু ফেলে দিয়ে সাজের দিকে মুখ করে তাকালো। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে তা। তাদের নীরবতাই একজন আরেকজনের চোখ দেখে সবকিছু বুঝে নিতে সাহায্য করছে। বেশ কিছুক্ষণ পর সাজ নিজে থেকে সমস্ত নীরবতা ভেঙে বলল, আমি যদি বলি সিগারেট ছেড়ে দিতে তাহলে কি ছাড়বে? তুই কোনো অধিকারে আমাকে সিগারেট ছাড়ার কথা বলবি, তা একটু বলবি কি? সাজের চোখ বেয়ে দুফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ল। তীব্র সাথে সাথে সাজের থেকে চোখ ফিরিয়ে নিল। এই মেয়ের চোখের পানি তীব্র একদম সহ্য করতে পারে না। তাহলে কি রাখবে না আমার কথা? তোর কথা আমি রাখব না সেই সাধ্য আমার নাই। তুই বললে অবশ্যই রাখব। কথা দাও আজকের পর থেকে আর সিগারেট খাবে না। জানিস মাঝে মাঝে নিজেকে বড্ড একা লাগে, তখন একমাত্র এই জিনিসটাই আমার একাকিত্ব দূর করার সাথী হয়। সাজ হাত বাড়িয়ে দিয়ে, কথা দাও ওই জিনিস আজকের পর থেকে ছুঁয়েও দেখবে না। তীব্র সাজের হাত না ছুঁয়েই বলল, কথা দিলাম। কথাটা বলেই সাথে সাথে তীব্র ছাদ থেকে চলে গেল। এক মুহূর্ত ও দাঁড়ালো না ওখানে। সাজ নিচে বসে পড়ল। দুচোখ বেয়ে সমানে পানি পড়ছে। সাজ নীরবে বসে কেঁদে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে চেয়েও পারছে না। সকালে ঘুম ভাঙলে সাজ নিজেকে বিছানায় আবিষ্কার করে। সে বিছানায় কিভাবে আসলো আর কখনোই বা আসলো, কিছুই মনে পড়ছে না। রাতে অনেক কান্না করাই মাথা ব্যথা করছে। সাজ কি নিজে রুমে এসেছিল, নাকি ছাদে বসে কান্না করতে করতে ওখানেই ঘুমিয়ে গেছিল? পরে হয়তো কেউ একজন তাকে রুমে দিয়ে গেছে। আর সেই কেউ একজন আর কেউ না, সে হলো তীব্র। রেখা আক্তার চা নিয়ে সাজের রুমে আসলো। কি হয়েছে রে মা, শরীর খারাপ? না ফুপু। কি না, শরীর খারাপ না থাকলে তুই কখনো 9টা পর্যন্ত ঘুমাস নাকি? 9টা বাজে? হুম। বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে। আচ্ছা এখন উঠে ফ্রেশ হয়ে নে, আমি তোর খারাপ রুমে নিয়ে আসছি। না ফুপু। চুপ, কোনো কথা না।
সন্ধ্যা তীব্রের রুমে বিছানায় বসে পা দোলাচ্ছে। তীব্র যেন কোথায় থেকে রুমে এসেছে। কিরে তুই এখানে? হ্যাঁ, তোমার রুম দেখছিলাম। তার রুম কেমন দেখলি? মোটামুটি ভালোই। ছেলেদের রুম যতটা বাজে অবস্থায় থাকে তার থেকে তোমার রুম অনেক ভালো। হুম। আপুর ছবিগুলো দাও। দাঁড়া একটু। তীব্র একটা খাম বের করে সন্ধ্যার হাতে দিয়ে। এই নে। সন্ধ্যা সঙ্গে সঙ্গে খাম খুলে ছবিগুলো বের করে দেখতে লাগল। বাহ, অনেক সুন্দর হয়েছে তো। দেখ সন্ধ্যা, তুই কত ভালো ছবিও তুলতে পারিস। একবার ভেবে দেখ কত কিছু হয় তোর দ্বারা। মাঝে মাঝে নিজের উপরই আমার প্রাউড ফিল হয়। সন্ধ্যা ছবিগুলো দেখতে দেখা নিজে নিজেই কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। পাগলি একটা। তীব্র সাজের প্রতিটা ছবির এক কপি করে নিজের কাছে রেখে দিয়েছে। ওই দিন রেস্টুরেন্টে যাওয়ার জন্য তীব্র এই জন্যই রাজি হয়েছিল। সন্ধ্যা তীব্রকে সাজের ছবিগুলো বের করে এনে দিতে বলেছিল। আর তাই তীব্র ওই দিন সবার সাথে রেস্টুরেন্টে গিয়ে ওখান থেকে চলে গেছিল। সাজের গা কাঁপিয়ে জ্বর এসেছে। দুপুর থেকে শুয়ে আছে। রেখা আক্তার কয়েকবার খাবার নিয়ে ফিরে এসেছেন, সাজ কিছু না খেয়ে খাবার ফিরিয়ে দিয়েছে। দুপুরে সাজ যখন ঘুমিয়েছিল তখন শুভ ও অনেকবার ফোন দিয়েছে। বারবার সাজের সাথে কথা বলতে চাইছিল। সন্ধ্যা শুভর সাথে কথা বলেছে। বলেছে সাজ ঘুমিয়ে আছে, তারপর ও শুভ সাজের সাথে কথা বলার জন্য জেদ করছিল। অনেক বুঝানোর পর শুভকে রেখা আক্তার শান্ত করতে পেরেছেন। শুভ যদি জানতে পারে সাজের জ্বর এসেছে তাহলে কিছু না ভেবে এমনি সাজের কাছে কুমিল্লা চলে আসবে। ছেলেটা বড্ড ভালোবাসে বোনটাকে। সাজের জ্বর এসেছে এই কথা এতক্ষণে তীব্রের কানেও পৌঁছে গেল। তীব্র তার রুমে পায়চারি করছে আর নিজে নিজেই কথা বলছে। এই শীতের মাঝে রাতের বেলায় ছাদে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলে জ্বর তো আসবেই। ছাদে যাবে ভালো কথা, একটা চাদর তো গায়ে দিয়ে যেতে পারত। তখন কি বলেছি বা না বলেছি তা নিয়েই কান্নাকাটি করতে করতে ছাদে বসে ঘুমিয়ে গেল। আমি রুমে না দিয়ে আসলে তো সারা রাত ছাদেই থাকত। তীব্র জোরে জোরে কয়েকবার দেয়ালে শব্দ করে কয়েকটা ঘুষি দিল। হাত কেটে গেছে। কাটা অংশ থেকে টুপটুপ করে রক্তের ফোঁটা ফ্লোরে পড়ছে। দোষ তো আমারই, জানি কিছু বললেই কাঁদতে বসে যাবে, তারপর ও কেন ওকে কিছু বলতে গেলাম। সন্ধ্যা বিকেলে সাজকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার একটু পরেই তীব্র রুমে আসল। সাজ তীব্রকে দেখে উঠে বসল। তীব্র সাজের পাশে এসে বসে চুপ করে সাজের দিকে তাকিয়ে রইল। সাজ তীব্রর হাতের ব্যান্ডেজের দিকে খেয়াল করে বলল, হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? কিছু না। দেয়ালে ঘুষি দিয়েছ? তীব্র কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই জ্বর বাঁধালি কি করে? জানি না। জানবি কি করে? সকালবেলা খালি পায়ে বাগানে হাঁটবি, রাতে ছাদে গিয়ে বসে থাকবি, ওখানে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবি। আমি তো ইচ্ছে করে জ্বর বাঁধাইনি। তাহলে তুমি কেন ইচ্ছে করে নিজের হাত ফাটালে? এমনি। এমনি? হুম। দুজনই একে অপরের দিকে তাকিয়ে চুপ করে আছে। এখন জ্বর সারছে? হুম। সত্যি? হুম। কই দেখি। এই বলে তীব্র সাজের কপালে হাত রাখল। সাথে সাথে সাজ কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নিল। এখন জ্বর না থাকলেও আবার আসতে পারে। মেডিসিন নিয়েছিস? হুম, ফুপু দিয়ে গেছিল। আচ্ছা, তাহলে এখন শুয়ে থাক। আর যতদিন এখানে থাকবি আর যাতে তোকে সকালে বাগানে, রাতে ছাদে না দেখি, বুঝছিস? হুম। তীব্র চলে গেলে সাজ চোখ বন্ধ করার সাথে সাথে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল।
ভাইয়া তোমার হাতে এভাবে ব্যথা পেলে কিভাবে? খেলতে গিয়ে লেগে গেছে। খেলতে গিয়ে এতটা লাগলো কিভাবে? জানি না। তা জানবে কিভাবে? ছাড় তো, বলেছি তো আমি ব্যান্ডেজ করে নিয়েছি। তুমি ছাড়তে বলছো? শুধু হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে রাখলে এটা ভালো হবে নাকি? ঔষধও লাগাতে হবে, তা না হলে ঘা ভালো হবে না। যখন হাত কাটা লাগবে তখন বুঝবে মজা। ধুর পাগলি, সামান্য কেটে যাওয়াতে হাত কাটা লাগবে কেন? তুই ছাড়, তোকে আর পাকনামি করতে হবে না। তোর বোনের জ্বর, তার সেবা কর গিয়ে। সন্ধ্যা তীব্রের হাতে ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে উঠল। জোর করে তীব্রকে বসিয়ে এখন নিজে আবার ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। আর সাথে এসব উল্টা পাল্টা কথা বলছে। আপুর সেবা করে তারপরই তোমার কাছে আসছি। তোমরা সবাই বাচ্চা নাকি, নিজেদের খেয়াল রাখতে পারো না একটু? আমি একা কয়জনের খেয়াল রাখব বলো তো? সন্ধ্যার কথা শুনে তীব্র হেসে দিল। সন্ধ্যা মুগ্ধ নয়নে তীব্রকে হাসতে দেখছে। একটা ছেলের হাসি ও যে এতটা সুন্দর হতে পারে তা সন্ধ্যার জানা ছিল না। তীব্র যতটা সুন্দর, তার হাসি তার থেকে আরো বেশি সুন্দর। সন্ধ্যা মনে মনে বলে উঠল, হায়, এত সুন্দর হাসি! মনে হচ্ছে পাগল হয়ে যাব। কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। ব্যান্ডেজ করা হয়ে গেছে, এখন তো আমাকে যেতে দে। হ্যাঁ যাও। আমি না করছি নাকি? যাব কি করে? তুই আমাকে যেতে দিচ্ছিস নাকি? মানে তোর মাথা। আমার হাত তো এখনো ধরে রেখেছিস। হাত না ছাড়লে আমি যাব কিভাবে? সন্ধ্যা জিহ্বায় কামড় দিয়ে তীব্রের হাত ছেড়ে দিল। তীব্র হাসতে হাসতে বলল, পাগলি একটা। তুই সত্যিই আস্ত একটা পাগলি। ভাইয়া, আমি ভালো আছি। তুমি এত চিন্তা করছো কেন? তুই সত্যিই ভালো আছিস? হ্যাঁ ভাইয়া। তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করো। কবে আসবি তোরা? সন্ধ্যা তো আসতেই চাচ্ছে না ভাইয়া। ও নাকি আরো কয়েকদিন থাকবে। ওর তো এসব কলেজ ফাঁকি দেওয়ার ধান্দা। এই মেয়ে পড়াশোনাকে এত ভয় পায় কেন? সন্ধ্যার সাথে কথা বলবে? থাক, এখন ওর সাথে কথা বলে পাগল হতে পারবো না। আচ্ছা, তাহলে তোরা যেদিন আসবি তার আগে আমাকে জানাবি। আমি তোদের আনতে যাব। আচ্ছা। সন্ধ্যা কোথায়? তীব্র ভাইয়ার সাথে ছাদে গেছে। তুই একা রুমে? হুম। তীব্র কেমন আছে আর ফুপু? সবাই ভালো আছে ভাইয়া। অনেক দিন হলো তীব্রকে দেখি না। ফুপার সাথেও দেখা হয় না। ফুপুর সাথে কথা বলবে, ডাকবো ফুপুকে? আজ না রে, অন্য কোনো দিন বলবো। আর তোদের নিতে আসছিই তো। তখনই সবার সাথে দেখা হবে। আচ্ছা, রাখি আজ। ভালো থাকিস। নিজের খেয়াল রাখিস। আচ্ছা। সন্ধ্যাকেও ভালো করে থাকতে বলিস। হুম। শুভ ফোন কেটে দিল। সাজ একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইল কান থেকে নামিয়ে নেয়। এই কয়দিনের জ্বরে শরীরটা প্রচণ্ড ফুরবল হয়ে গেছে। কিছুই খেতে পারে না, এমনকি ঠিক মতো উঠে দাঁড়াতেও পারে না। ফুপু ও এই কদিন অনেক টেনশন করেছে। ভাইয়া জানতে পারলে তো পাগল হয়ে ছুটে আসত। এসব ভাবতে ভাবতে সাজ উঠতে নিচ্ছিল। হঠাৎ মাথা ঘুরে গেলে, সাজ পড়ে যেতে নিলে কেউ একজন সাজকে ধরে নিল। ভয় সাজ শক্ত করে চোখ বন্ধ করে রেখেছে। শরীর ফুরবল, উঠতে পারছিস না, এই অবস্থায় কোথায় যেতে নিচ্ছিলি? তীব্রর কথা শুনে সাজ চোখ খুলে সোজা হয়ে দাঁড়ায়। একটু বাইরে। সাজ পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই তীব্র বিকট স্বরে সন্ধ্যাকে ডেকে উঠল।
সন্ধ্যা সাথে সাথে দৌড়ে আসে। কি হয়েছে, এভাবে ডাকলে কেন? সাজের কাছে থাক। আচ্ছা। তীব্র আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। কি হয়েছে আপু? কিছু না। তাহলে ভাইয়া এমনভাবে ডাকল কেন? জানি না। কয়েকদিন কেটে গেল, এখন সাজ মোটামুটি অনেকটা সুস্থ হয়ে উঠেছে। সন্ধ্যা বিকেল থেকেই রেখা আক্তারের পেছনে পেছনে ঘুরছে। ফুপু, তুমি তো আমার ভালো ফুপু, প্লিজ নিয়ে চলো না। বললাম তো রাতে কোথাও যাওয়া চলবে না। আমার কতদিনের শখ। আমি একদিন রাতের বেলা পুরো শহর ঘুরে দেখব। পাগল নাকি তুই? এমন করছো কেন ফুপু? আমি কি কুমিল্লা আর আসব নাকি? আর আসলেও কবে না কবে আসি। তোর ফুপা জানতে পারলে অনেক রাগ করবে সন্ধ্যা। তুমি নিয়ে যাবে না তো? তুই তীব্রর সাথে যা। ভাইয়া কোথাও নিয়ে গেলে শুধু তাড়াহুড়ো করে আর বকাবকি করে। আমি তোমার সাথে যাব। আমার লিমহি ফুপু, সোনা ফুপু, আমার এই কথাটা তো রাখো প্লিজ। দাঁড়া, তোর ফুপাকে জিজ্ঞেস করে দেখি। আর কোনো দেখা দেখি না। আমি রেডি হতে যাচ্ছি। সন্ধ্যা ফুপুর কাছে বায়না করছে রাতের বেলা তাকে কুমিল্লা শহর ঘুরিয়ে দেখাতে। এমনিতেও সাজ সন্ধ্যা বাসায় থাকলে সন্ধ্যার পর নিজের রুম থেকে বের হতে পারে না। ওদের বাবা কখনোই তাদের একা কোথাও ছাড়ে না, রাতের বেলা তো আরও আগেই না। এখানে এসে রাতে ঘোরাঘুরি করার মতো একটা সুযোগ সন্ধ্যা ছাড়তে চাইছে না। রেখা আক্তার মাহমুদ সাহেবের কাছে কল দিয়ে জানতে পারল আজ ওনার বাসায় ফিরতে অনেক দেরি হবে। অফিসের কাছে ঢাকা গিয়েছিল, এখনও সেখানেই আছে। কখন ফিরবে তা সঠিক বলা যাবে না। সন্ধ্যা, রেডি হয়েছিস তোরা? ফুপু, আমি রেডি, কিন্তু আপু বেঁকে বসেছে। কেন? আপু রাতে কোথাও যাবে না। তাহলে কি আপুকে রেখে আমরা একাই বের হব? আমি আপুর জন্য এই সুযোগ কোনো মতেই মিস দিব না। সন্ধ্যার আগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলছে। সন্ধ্যাকে রাগতে দেখে সাজ খুব স্বাভাবিকভাবেই বলল, আমি বলেছি আমি যাব না। তোকে তো একবার ও যেতে নিষেধ করিনি। তুই আর ফুপু যা। দেখো আপু, মাথামোটার মতো কথা বলো না। তুমি খুব ভালো করে জানো ফুপু তোমাকে একা রেখে কোথাও যাবে না। আর তাই তুমি এমনটা করছো। সন্ধ্যা, তুই রেগে যাচ্ছিস কেন? দেখো না ফুপু, আপু কেন সবসময় এমন করে। এটা বলেই সন্ধ্যা কাঁদতে শুরু করে দিল। তুই কাঁদিস না। আমি বলেছি তো আজ তোকে নিয়ে বের হব। দাঁড়া দেখি তীব্র বাসায় আছে কি না। তীব্র বাসায় থাকলে সাজকে রেখেই আমরা বের হব। তারপরও তুই কান্না থামা। অবশেষে সাজকে বাসায় রেখেই সন্ধ্যা আর ফুপু বের হল। আজ তীব্র বাসায় ছিল, সন্ধ্যা থেকে কোথাও বের হয়নি। তীব্রকে বলে গেছে ওরা না ফেরা পর্যন্ত সাজকে দেখে রাখতে। একা একা ভয় পাবি না? তোর রুমে একা থাকতে পারবি নাকি আমার রুমে গিয়ে বসবি? রুমে থাকতে পারব। আচ্ছা, তাহলে আমি আমার রুমে যাই। কিছু লাগলে আমাকে ডাকিস। আমি পাশের রুমেই আছি। আচ্ছা। তীব্র নিজের রুমে চলে গেল। সাজ বেশ অনেকক্ষণ ডায়েরি লিখল। তারপর একটা গল্পের বই হাতে নিয়ে বেডে উপর হয়ে শুয়ে পড়তে লাগল। সন্ধ্যা আর ফুপু বের হয়েছে, অনেক সময় হয়েছে। এখনও ফিরেনি তারা। তীব্র কখনো সন্ধ্যার পরে বাসায় থাকে না। অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে প্রতি রাতেই 12টার পরে ফিরে। আজ বাড়ি থেকে বের হতে না পেরে তীব্রর রুমে বসে বোর লাগছে। একটু হাঁটাহাঁটি করার জন্য তীব্র ছাদে গেল। সাজ পানি খাওয়ার জন্য রুমের বাইরে আসার সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেল। বরাবরই অন্ধকারে সাজের ভয় লাগে।
হঠাৎ করে এভাবে ইলেকট্রিসিটি চলে গেল, সাথে ফোনও নেই। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে, চারদিকে কিছুই দেখা যাচ্ছে না। ভয় কাঁপা কাঁপা কণ্ঠে তীব্রকে ডাকতে লাগল সাজ। কিন্তু সেই ডাক ছাদ পর্যন্ত গিয়ে তীব্রের কানে পৌঁছাতে পারল না। তীব্র ছাদে থেকে বুঝতে পারল ইলেকট্রিসিটি চলে গেছে। পরম মনেই সাজের কথা মনে হল। সাজ নিচে একা আছে। ও আবার অন্ধকার ভয় পায়। সাথে সাথে তীব্র ছুটে ছাদ থেকে চলে আসলো। এক দৌড়ে সাজের রুমে গিয়ে ওখানে সাজকে না পেয়ে সাজের নাম নিয়ে জোরে জোরে ডাকতে লাগল। সাজ, কোথায় তুই? এই সাজ, অন্ধকারে কই গেলি? তীব্র অন্ধকারে নিচে চলে আসলো। এই শীতের মাঝেও সাজ প্রচণ্ড রকমে ঘামছে। হাত পা কাঁপছে। ভাঙা গলায়, কে? ফুপু। সন্ধ্যা। তীব্র সাজের কণ্ঠ শুনতে পেয়ে। সাজ, আমি। ভয় পাস না। তীব্র সাজের কাছে আসলে সাজ ভয়ে তীব্রকে ঝাপটে ধরে। তুমি? হ্যাঁ, আমি। তুই ভয় পাস না। এই দেখ, আমি আছি তো। সাজ সমানে কাঁপছে আর চোখ দিয়ে পানি পড়ছে। ছোট থেকেই অন্ধকারে ভয় পায়। কখনো একা থাকেনি অন্ধকারের ভয়। তীব্র ও জানে সাজ অন্ধকারে ঠিক কতটা ভয় পায়। এই নিয়ে ছোটবেলা কত বড় ঘটনা ঘটিয়েছিল তা এখনো মনে আছে তীব্রের। কোথায় ছিলে তুমি? বলতে বলতেই সাজ তীব্রের বুকে ঢলে পড়ে। সাজের জ্ঞান ফিরে রাত 11:32। চোখ খুলেই পাশে ফুপু, সন্ধ্যা, তীব্রকে দেখতে পেল। আস্তে আস্তে চোখ খুলে উঠে বসতে চেষ্টা করল সাজ। ফুপু তাড়াহুড়ো করে সাজ ধরে উঠিয়ে বসাল। কি হয়েছিল রে মা? কিছু হয়নি ফুপু। তুই অজ্ঞান হয়ে গেলি কি করে? সন্ধ্যা সাজের পাশে এসে বসে কেঁদে উঠল। সব দোষ আমার। আমি ফুপুকে জোর করেছি বাইরে যাওয়ার জন্য। আমি বোন হয়েও তোমাকে একা রেখে চলে গেছি। আমি তোমার খুব খারাপ বোন। কাঁদিস না তুই। আমি ঠিক আছি। রেখা আক্তার তীব্রের সামনে এসে দাঁড়িয়ে। এই জন্যই তোকে ওর খেয়াল রাখতে রেখে গেছিলাম, তাই না? তুই জানিস ও অন্ধকারে ভয় পায়। তারপর ও তুই থাকতে এত কিছু কিভাবে ঘটল? তীব্র কিছু না বলে চুপ করে আছে। ফুপু, তুমি অযথাই অস্থির হচ্ছ। আমি এখন ঠিক আছি তো। অনেক রাতে সাজ নিজের মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পেরে ধরফরিয়ে উঠে বসল। তুমি এখানে? তীব্র কিছু না বলে সাজকে নিজের সাথে মিশিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। তীব্রর হঠাৎ এমন কাণ্ড দেখে সাজ নিজেও কিছু বুঝে উঠতে পারল না। কি করছো তুমি? আমি তোর পাশে থাকতেও তুই ভয় পেয়েছিস। আমি তোর খেয়াল রাখতে পারিনি। আমার উচিত ছিল তোকে একা না ছাড়ার। আমি সত্যিই একদম বুঝতে পারিনি। ছাড় আমাকে। পাগল হয়ে গেলে নাকি? সন্ধ্যা জেগে গেলে কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। দোহাই লাগে তোমার, প্লিজ আমাকে ছাড়। সাজের কোনো কথা তীব্রের কানে যাচ্ছে বলে মনে হচ্ছে না। তীব্র আগের থেকেও আরো শক্ত করে সাজকে ধরে রেখেছে। এক পর্যায়ে সাজ তীব্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে। মাথা ঠিক আছে তোমার? কি করছিলে তুমি? এত রাতে একটা মেয়ের রুমে চলে আসলে কি মনে করে? নাকি নিজের বাড়ি বলে যা মনে আসবে তাই করে যাবে? তোমার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? কালই আমি বাসায় ফিরে যাব। পরের দিন সকালেই শুভ সাজ আর সন্ধ্যাকে নিতে কুমিল্লা আসে। সাজ রাতেই শুভকে ফোন করেছিল। এত রাতে বোনের ফোন পেয়ে শুভ অস্থির হয়ে অনেক ভোরেই ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
সন্ধ্যার এখন যাওয়ার ইচ্ছা না থাকলেও ভাইয়ার মুখের উপর কিছু বলার সাহস পাচ্ছে না। শুভ বেশি দেরি না করে দুই বোনকে নিয়ে চলে আসে। সাজ আসার সময় তীব্রর সাথে দেখা করেনি। রাতের ঘটনার পর সাজ তীব্রের সামনে যেতে চায় না বলেই ওদের নিয়ে যাওয়ার জন্য শুভকে আসতে বলে। লম্বা ট্রেন জার্নি করার পর ওরা বাড়ি পৌঁছয়। সন্ধ্যা রাগ করে সাজের সাথে কথা বলা বন্ধ করে দেয়। কুমিল্লা থেকে আসার পর সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। সাজের এখন কিছুই ভালো লাগে না। না চাইতে ও বারবার তীব্রের কথা মনে পড়ে। মাথায় সারাক্ষণ তীব্রের চিন্তা ঘুরপাক খায়। বিকেলে বারান্দায় বসে কোকিয়া বেগম সাজের মাথায় তেল দিয়ে দিচ্ছে। সাজ, রেখার বাড়ি থেকে আসার পর থেকে তোকে এমন লাগছে কেন? কেমন লাগছে জানি না, তবে তুই সন্ধ্যা দুজনই কেমন হয়ে গেছিস। ওখানে কিছু হয়েছে কি? কিছু হয়নি মা। রাতে সাজ তার রুমে বসে ডায়েরিতে কিছু লিখছিল। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে সাজের তীব্রর কথা মনে পড়ে গেল। এই প্রথম অন্ধকারে ও সাজ ভয় পাচ্ছে না। তীব্রর খেয়ালে এতটা ডুবে গেছে যার কারণে ভয় তাকে ছুঁতে পারছে না। মনে হয় অন্ধকারটা ঠিক উপলব্ধি করে উঠতে পারছে না আর তাই ভয় কম লাগছে। অন্ধকার রুমে একা বসে থেকে পুরনো কিছু ঘটনা সাজের চোখের সামনে ভেসে উঠল। সেবার যখন এইচএসসি পরীক্ষা দিয়ে ফুপুর বাসায় গেছিল, আরও 2 বছর আগে। সাজ, চল তোকে নিয়ে বের হব। কোথায় যাবে? এই তো পাশেই। চল, না গেলেই দেখতে পাবি। ফুপুকে বলে আসি। মাকে বলা লাগবে না। তুই চল তো আমার সাথে। তীব্র সাজের হাত ধরে নিয়ে যেতে লাগল। বাইকে করে সাজকে নিয়ে শপিং মলে চলে আসলো। এখানে কেন? শপিং মলে লোকে কেন আসে? তুমি কিছু কিনবে? হ্যাঁ। তাহলে আমাকে সাথে আনলে কেন? তুই পছন্দ করে দিবি তাই। এখন কথা না বলে চুপচাপ চল। দেখ তো কোনো ঘড়িটা ভালো লাগবে আমার হাতে। তুমি পরবে, তুমি নিজেই পছন্দ করো। তোকে বলেছি দেখতে, চুপচাপ দেখ। সাজ অনেকগুলো ঘড়ি দেখে কালো একটা ঘড়ি হাতে নিয়ে তীব্রের দিকে ঘুরে দাঁড়িয়ে। এটা তোমার হাতে ভালো মানাবে। আচ্ছা, তাহলে এটাই নিব। ধর, এটা এখন পরিয়ে দে আমার হাতে। আমি? আমার সামনে এখন এই মুহূর্তে তুই ছাড়া আর কেউ আছে কি? না। তাহলে? কথার পিঠে কথা বলতে সাজের কখনোই ভালো লাগত না। আর তাই সে তীব্রর সাথে তর্কে না গিয়ে ঘড়িটা তীব্রের হাতে পরিয়ে দিল। চুড়ির দোকানের সামনে গিয়ে তীব্র দাঁড়িয়ে গেল। এখান থেকে আবার কি নিবে? চুড়ি কিনব। তুমি চুড়িও পরবে? তীব্র ভ্রু কুঁচকে সাজের দিকে তাকিয়ে। মাথামোটার মতো কথা বললে একটা আছাড় দিব। আমি ছেলে হয়ে চুড়ি পরতে যাব কোনো দুঃখে? সাজ চুড়ি দেখছে। এত এত চুড়ির মাঝে একটা ও পছন্দ করতে পারছে না। কার জন্য নিবে সেটা তো বলবে, না হলে কোনো সাইজে নিবে সেটা বলো। তোর জন্য। সাজ আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল। আমার জন্য? হ্যাঁ। এখন দেখ তোর কোনোগুলো পছন্দ হয়। আমি তো চুড়ি পরি না। না পরলে রুমে সাজিয়ে রাখবি। কোকিয়া বেগম একটা চার্জার লাইট হাতে সাজের রুমে আসে। এতক্ষণ অন্ধকারে বসেছিলি? মায়ের কথায় সাজের ঘোর কাটল। ভয় পাসনি তো? না। সাজ চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মা, আমি রাতে খাবো না। তুমি ভাইয়াকে বলবে না। ভাইয়া জিজ্ঞেস করলে বলবে আমি খেয়েছি। খাবি না কেন? ইচ্ছে হচ্ছে না। প্লিজ মা, আর কিছু বলো না। যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে যেও। অন্ধকারে ঘুমাবি? হ্যাঁ।
কিন্তু তুই তো অন্ধকারে ভয় পাস, একা থাকতে পারিস না। আজ অন্ধকারে ভয় লাগছে না মা, বরং ভালোই লাগছে। কোকেয়া বেগম কি নিজের মেয়ের মনের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরেছেন? আন্দাজ করতে না পারলে কি চুপচাপ আর কোনো কথা না বলে মেয়েকে একা ছেড়ে দিত? হয়তো সাজের মনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের আবাস কিছুটা ওর মা বুঝতে পেরেছে। এই তোদের বাসায় একটা মেয়েকে দেখলাম। কে রে মেয়েটা? সাজ। মেয়েটার নাম সাজ, তা বুঝলাম, কিন্তু তোর কে হয়? মামাতো বোন। কি বলছিস ভাই? আগে বলবি তো তোর এত সুন্দর একটা মামাতো বোন আছে। তাহলে তো এত দিন আমাকে সিঙ্গেল থাকতে হতো না। তীব্র জিসানের কথা শুনে রেগে গিয়ে জিসানের উপরে উঠে বসে। শালা একদম খুন করে ফেলবো ওর দিকে অন্য নজরে তাকালে। জিসান হাসতে হাসতে তীব্রকে সরিয়ে উঠে বসল। জানতাম, আমি ঠিক এমনটাই ভাবছিলাম। ওই শালা আলিফ আর নিশানি বিশ্বাস করছিল না। দেখলি তোরা, আমি যা বলেছিলাম তাই ঠিক। আমাদের তীব্র মশাই প্রেমে পড়েছে। সবাই শব্দ করে হেসে উঠলে তীব্র মাথা চুলকিয়ে উঠে দাঁড়াল। সবাই ঝাঁপ দিয়ে তীব্রের উপর পড়ে গেল। আলিফ বলল, তুই তলে তলে এতদূর এগিয়ে গেছিস আর আমাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না? আরে কি করছিস তোরা? আমার উপর এভাবে সবাই মিলে চেপে বসলে আমি তো মারা যাব। তুই এভাবে মারা না গেলেও আমি নিজে তোকে গলা টিপে মারব। নিশান, আমি কয়েকদিন ধরে লিম্হ করছি। তীব্র যেন কেমন হয়ে গেছে। আমাদের সাথে আগের মতো আড্ডা দিতে আসে না। এমনকি খেলার প্রতি ওর আগ্রহ কমে গেছে। সারাদিন বাসায় বসে থাকে। জিসান, শুধু বাসায় বসে থাকে নাকি? আমাদের ভাবিকে নিয়ে ঘোরাঘুরি ও করে দেখছি। চুড়ির দোকানে গিয়ে চুড়ি ও কিনে। আলিফ, তোরা কি আমার পিছু নিচ্ছিলি নাকি? পিছু নেওয়ার দরকার পড়ে না দোস্ত। আমাদের ও গার্লফ্রেন্ড আছে, তাকে নিয়ে আমাদের ও শপিং মলে যেতে হয়। আলিফ। তীব্রর 3 বন্ধু আলিফ, জিসান আর নিশান তীব্রদের বাসায় এসেছে। সবাই মিলে তীব্রর রুমে বসে আড্ডা দিচ্ছে। তুই যে সাজকে ভালোবাসিস তা কি সে জানে? জিসান, পাগল নাকি, ওকে জানাতে যাবে কে? তুই ওকে ভয় পাস নাকি এমনভাবে বলছিস যে? নিশান, ভয় পাবো কেন? ও যা মেয়ে, এসব জানতে পারলে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলবে। তাহলে কি মনের কথা মনেই চাপা থাকবে? জিসান, আপাতত তাই থাকবে। দেখিস পরে যেন তোর পাখি অন্য কেউ উড়িয়ে নিয়ে না যায়। আলিফ, সব থেকে ভালো হবে তুই ওকে তোর মনের কথা জানিয়ে দে। নিশান, আরে না, শুধু শুধু ঝামেলা করে লাভ কি? আমি ওকে ভালোবাসলে ও সাজ তো আমাকে ভালোবাসে না। বুঝাও তুমি আমাদের, তোমাকে ভালোবাসে না, আবার তোমার বাইকের পেছনে বসে তোমার সাথে ঘুরতে যায়। মেয়েদের মতো ন্যাকামি করিস না তো। তোকে বলছি, তুই সাজকে প্রপোজ করবি মানে করবি। কি বলিস তোরা? সবাই একস্বরে বলে উঠল। একদম ঠিক বলেছিস তুই। ভাবতে ভাবতেই সাজের চোখ বেয়ে বালিশে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। সাজ চোখ মুছে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করল। শত চেষ্টার পরও আজ ঘুম সাজের চোখে ধরা দিচ্ছে না। আজ হঠাৎ কেন এসব মনে পড়ছে? কেন বারবার তীব্রর মুখ চোখের সামনে ভেসে উঠছে? সাজ, কিছু বলবে? একটু ছাদে আসবি? কেন? গেলেই দেখতে পাবি। আচ্ছা। আজ তীব্র সাজকে তার মনের কথা জানাবে। তীব্রর বন্ধুরা সব প্ল্যান করে রেখেছে। তীব্র সাজকে নিজের মুখে বলতে ভয় পাচ্ছিল। তীব্রর যাতে কিছু বলতে না হয় তা ভেবেই সব প্ল্যান করা হয়েছে। ছাদে তো কিছুই নেই, কি দেখব? এই পাশে আয়। ওদিকে কি আছে?
আয় না একটু। সাজ কয়েক পা এগিয়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়াল। কি দেখাবে? কিছুই তো নেই এখানে। চোখটা বন্ধ কর। চোখ বন্ধ করলে দেখব কিভাবে? সাজের বোকা বোকা কথা শুনে তীব্রর রাগ লাগছে। তারপরও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে খুব ভালোভাবে সাজের সাথে কথা বলে যাচ্ছে। তোকে চোখ বন্ধ করে কিছু দেখতে বলিনি। বলেছি চোখ বন্ধ করতে। আমি বললে তারপর আবার চোখ খুলবি। আচ্ছা। সাজ চোখ বন্ধ করে দাঁড়ালো। তীব্র নিচে দাঁড়িয়ে থাকা তার ফ্রেন্ডদের ইশারা করল। সাথে সাথে রাতের অন্ধকার আকাশ নানা রঙের ফানুস আর আতশবাজি দিয়ে আলোকিত হয়ে গেল। আতশবাজিগুলো উপরে গিয়ে নানান ধরনের আকার ধারণ করে ফুটে উঠছে। মাঝে মাঝে কয়েকটা লাভ হয়ে ফুটছে। চারিদিকে অসংখ্য ফানুস আর বেলুন উড়ছে। তীব্র সাজের কাছে এসে আস্তে করে বলল, এবার চোখ খোল। সাজ চোখ খোলে এসব দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। রাতের আকাশের সব অন্ধকার কেটে গিয়ে আলোকিত হয়ে উঠেছে চারদিক। সাজের কাছে মনে হচ্ছে সে যেন কোনো রূপকথার দেশে চলে এসেছে। রূপকথার দেশ ছাড়া তো এত তাড়াতাড়ি এত কিছু করা সম্ভব হবে না। 2 মিনিট চোখ বন্ধ থাকার পর চোখ খুললে হঠাৎ করেই তো এত সব হয়ে যাবে না। অনেকগুলো বেলুন একসাথে উপরে উঠে এলো। সবগুলো বেলুনে একটা করে ইংরেজি অক্ষর লাগানো। বেলুনগুলো উপরে উঠে পাশাপাশি হয়ে থামার পর সাজ বুঝতে পারল এসব কিসের জন্য হচ্ছে। আর এই অক্ষরগুলো কি কি? 3টা আতশবাজি একসাথে উপরে উঠে আই লাভ ইউ হয়ে জোরে ফেটে উঠেছে। সাথে বেলুনেও আই লাভ ইউ লেখা আছে। লেখাটা পড়ার পর সাজ অবাক হয়ে তীব্রর দিকে তাকাল। এসব কি? তীব্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই সব কিছু তুমি করেছ? কথা বলছো না কেন? দেখ সাজ, আমি তোকে ভালোবাসি, এটা একান্তই আমার ব্যাপার। আমি তোকে ভালোবাসি বলে যে তোর ও আমাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা না। আমি জাস্ট আমার মনের কথাগুলো তোকে বললাম। আমি তোকে জোর করছি না। তুই আমাকে নাও ভালোবাসতে পারিস, কিন্তু তুই এসবের জন্য আমাকে ভুল বুঝিস না প্লিজ। একটা কথাও বলবে না তুমি। সাজ প্লিজ, দয়া করে আজকের পর থেকে আমার সামনে আসবে না। যদি সত্যিই কখনো আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার প্রতি এই দয়াটা করো। আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না। যা বলছিস ভেবে বলছিস তো? ভেবে বলার কিছু নেই। তোমার থেকে এমনটা কখনো আশা করিনি আমি। সেদিন সাজ আর এক মুহূর্ত ও তীব্রর সামনে দাঁড়ায়নি। তীব্রকে এভাবে ফিরিয়ে দেওয়ার পর থেকে প্রায় 2 বছর তীব্রর সাথে দেখা হয়নি। ওই ঘটনার পর তীব্র ও সাজদের বাসায় আসা ছেড়ে দেয়। সাজের কথা রাখতে গিয়ে 2 বছর কারো সামনেই আসেনি। 2 বছরে দুজনের জীবনে অনেক পরিবর্তন আসে। চোখের পানিতে বালিশ পুরো ভিজে গেছে। গালে এখনো চোখের পানি শুকিয়ে লেগে আছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাওয়া এটা সাজের অনেক দিনের অভ্যাস। ঘুমের মধ্যেই মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠছে সাজ। সকালে ভার্সিটি যাওয়ার সময় সাজ না খেয়েই বেরিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিস সাজ? ভার্সিটিতে যাচ্ছি মা। খেয়ে যাবি না? না। বলতে বলতেই শুভ সাজের হাত ধরে ডাইনিং টেবিলে নিয়ে বসালো। না খেয়ে ভার্সিটি যেতে হবে না। খাওয়া শেষ করলে বাড়ি থেকে বের হতে দিব, না হলে এক পাও বাইরে যেতে দিব না। এখন তুই কি করবি ওটা তোর ব্যাপার। শুভ কথাগুলো রেগে গিয়েই বলেছে। সন্ধ্যা প্রতিদিন না খেয়ে কলেজে যেতে চাইলে শুভ সন্ধ্যার সাথে রাগারাগি করে। কিন্তু আজ তো সাজ ও সন্ধ্যার মতো করছে। কয়েকদিন সন্ধ্যার সাথে থেকে সন্ধ্যার সব গুণ তোর মাঝে নিয়ে আসছিস দেখছি। সাজ কিছু বলছে না।
চোখ মুখ এমন লাগছে কেন? সন্ধ্যা তাড়াহুড়ো করে চেয়ার টেনে বসে। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। এত দিন পর আজ কলেজে যাব, তাতেও যদি দেরি হয় তাহলে কিভাবে হবে? কোকেয়া বেগম রান্না ঘর থেকে বের হয়ে এসে, সব তো টেবিলে দেওয়াই আছে, এত কথা না বলে কি খাবি তা নিয়ে খেয়ে চলে যা। সন্ধ্যা এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে দিতে দিতে সাজের দিকে তাকিয়ে, আপু রাতে কান্না করছো নাকি? চোখ মুখ ব্যাঙের মতো ফুলে আছে কেন? কাঁদবো কেন? না কাঁদলে চোখ মুখ এমনিতেই এমন হয়ে আছে, তাই না? আমার সাথে মিথ্যে বলার আগে একবার ভেবে নিয়ে তারপর মিথ্যা বলবে। কারো মিথ্যা কথা ধরতে আমার এক সেকেন্ড সময়ও লাগে না। শুভ ভ্রু কুঁচকে সন্ধ্যার দিকে তাকিয়ে, মিথ্যা বলাতে তুই তো পিএইচডি করেছিস, তাই না? তাই তো কারো মিথ্যা কথা ধরতে তোর এক সেকেন্ড ও সময় লাগে না। সন্ধ্যা ফিক করে হেসে দিয়ে, ভাইয়া তুমিও মাঝে মাঝে এমন মজার মজার কথা বলো, হাসতে হাসতে আমার জীবন শেষ হয়ে যায়। পাকামি করতে হবে না, চুপচাপ খা। এতক্ষণ তো তোর অনেক দেরি হয়ে যাচ্ছিল, এখন দেরি হচ্ছে না? সন্ধ্যা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আমার খাওয়া শেষ, তোমাদের পরে বসে ও আমি আগে খেয়ে উঠেছি। সন্ধ্যা ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যেতে যেতে বলল, ভাইয়া আপু কিছু একটা নিয়ে রাতে অনেক কান্না করেছে, হয়তো সারা রাত ঘুমায়ওনি। তুমি আপুকে জিজ্ঞেস করো মন খারাপ কেন আর কেন কান্না করেছে। আমার দেরি হয়ে যাচ্ছে, না হলে আমি সব জেনে তারপর বের হতাম। আর ভাইয়া ছুটির পর আমাকে আনতে যেও মনে করে। সন্ধ্যা দৌড়ে বের হয়ে গেল। সত্যিই রাতে কান্না করছিস? না, তুই মিথ্যা বলতে পারিস না, তা আমি কেন, সবাই জানে। রাতে একটা বাজে স্বপ্ন দেখে ভয় পেয়েছিলাম। আজ থেকে সন্ধ্যার সাথে ঘুমাবি। আমি সন্ধ্যাকে বলে দিব রাতে তোর রুমে গিয়ে ঘুমাতে। আচ্ছা। আলম হোসেন চেয়ার টেনে বসার সাথে সাথে শুভ উঠে গেল। আমার খাওয়া হয়ে গেছে, সাজ চল তোকে আজ ভার্সিটিতে নামিয়ে দেই। আচ্ছা। আলম হোসেনের সামনে দিয়ে শুভ সাজকে নিয়ে বের হয়ে গেল। এই বাড়িতে এটা কোনো নতুন ঘটনা না, প্রায় অনেক বছর ধরেই এমনটা হয়ে আসছে। সকালে কেউ কোনো দিন একসাথে ডাইনিং টেবিলে বসে নাস্তা করেনি। শুধু সকালে কেন, দুপুর রাত কোনো সময়ই সবাই একসাথে খেতে বসে না। শুভ সাজ একসাথে খেয়ে যার, আর না হলে সন্ধ্যা আলম হোসেন একসাথে খায়। শুভ আর আলম হোসেনের মাঝের দূরত্বটা অনেক, যা এখন চাইলেও কেউ মিটাতে পারবে না। বাবা ছেলে ভালো করে কথাও বলে না। শেষ কবে শুভ তার বাবার সাথে ভালো করে কথা বলেছে তা হয়তো সে ভুলেই গেছে। কোকেয়া বেগম বাবা ছেলের মাঝে এমন দূরত্ব দেখে নীরবে শুধু চোখের পানি ফেলে। আর সব সময় আল্লাহর কাছে এটাই চায় কোনো একদিন যাতে বাবা ছেলের মাঝে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ভাইয়া আসতে যাও। কেন, তোর ভয় লাগছে নাকি? একটু একটু। রাস্তায় কত গাড়ি। হঠাৎ করে পেছনে থেকে একটা বড় গাড়ি এসে আমাদের দুইজনকে চাপা দিয়ে চলে যাবে। শুভ সন্ধ্যার কথা শুনে হেসে ফেলল। তুই তো দেখছি অনেক ভীতু। আমি তো তোকে সাহসী ভাবতাম। আর সাহসী? তুমি যে স্পিডে বাইক চালাচ্ছ, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আল্লাহই জানেন। তুই পাশে আছিস বলে আজ তো স্পিড কমই আছে। তুমি এর থেকে বেশি স্পিডে বাইক চালাও নাকি? হুম। আল্লাহ। ভাইয়া এখন তো তোমার জন্য আমার চিন্তা হচ্ছে। কবে জানি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ফেলো, তখন তোমাকে কে সামলাবে? আর তাছাড়া তোমার এখনো বিয়েও হয়নি। আমার কত স্বপ্ন আমাদের লাল টুকটুকে একটা ভাবি আসবে। আমি ভাবির সাথে ঝগড়া করব। এখন যদি তোমার হাত পা ভেঙে যায় তাহলে তোমার জন্য মেয়ে পাবো কোথায়? তখন কে বিয়ে করবে তোমাকে?
কথাগুলো বলে শেষ করার সাথে সাথেই সন্ধ্যা জোরে জোরে শব্দ করে হাসতে লাগল। সন্ধ্যার এসব পাগলি কথা শুনে শুভও হেসে দিল। সন্ধ্যা মাঝে মাঝে এমন পাগলামি করে তা দেখে সত্যিই না হেসে পারা যায় না। সন্ধ্যা তার কথাতে সবাইকে হাসাতে পারে। খুব কম মানুষই আছে যারা সন্ধ্যার এসব উল্টাপাল্টা ধরনের কথা শুনে না হেসে থাকতে পারবে। সাজ বাসায় ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরে মায়ের কাছে আসে। অন্য সব দিনের চেয়ে আজ বাসায় রান্নার আয়োজন অনেক বেশি চলছে। আজও কি বাসায় কেউ আসবে মা? কোকিয়া বেগম চুলা থেকে কড়াই নামাতে নামাতে বললেন। সব রান্না শেষ, তুই একটু টেবিলটা সাজিয়ে দে তো। সাজ মায়ের কাছে আর বেশি কিছু জিজ্ঞেস করল না। আজ সন্ধ্যা ও দৌড়াদৌড়ি করে এটা সেটা কাজ করছে। মনে হচ্ছে আজ বাসায় বিশেষ কেউ আসবে। আরে ভাই, বললাম তো এটা এদিকে না রেখে দেয়ালের ওই সাইডে রাখেন। হ্যাঁ, এখানেই। এখন ঠিকঠাক জায়গায় রাখা হয়েছে। আচ্ছা, জানালার সব পর্দাগুলো চেঞ্জ করে দিবেন। হালকা সবুজ রঙের হবে সব পর্দা। আর বিছানার চাদর, বালিশের কুশন সব নতুন হবে। সন্ধ্যা কাজের লোকের সাথে কথা বলছে। বাহ, সন্ধ্যা তো দেখছি আজ অনেক কাজ করছে। ব্যাপার কি, যে মেয়ে এক গ্লাস পানি ও নিজে থেকে নিয়ে খায় না, সে আজ এত দৌড়াদৌড়ি করে কাজ করছে। আজকে বাসায় এমন কে আসবে যার জন্য আমাদের অলস সন্ধ্যাটা ও কোমর কেচে কাজে লেগে পড়েছে। সাজ নিচে ছিল, উপর থেকে সন্ধ্যার কথা শুনতে পেয়ে উপরে গেল। সাজের রুমের পাশের রুমটা পরিষ্কার করা হচ্ছে। আর তা সন্ধ্যা নিজে উপস্থিত থেকে করছে। এই রুম কার জন্য গুছানো হচ্ছে? কে আসবে আজ? আপু, সাইট দাও তো। আচ্ছা দাঁড়াও, এখানে জানালার পাশে একটা উইন্ড চাইম টানিয়ে দিল কেমন হবে? জানালা খোলার সাথে সাথে এটা ছনছন শব্দ করে উঠবে। ভালো লাগবে না বলো? হ্যাঁ, ভালো লাগবে। লাগিয়ে দিস। কিন্তু কার জন্য এসব তা তো বলবি। সন্ধ্যা সাজের কথার পাত্তা না দিয়ে কাজের লোকের সাথে কথা বলতে লাগল। তাহলে ভাইয়া যেভাবে বলেছি সেভাবেই কাজ শুরু করে দিন। সন্ধ্যা রুম থেকে বের হয়ে গেল। সাজও পেছনে পেছনে বের হয়ে আসল। এতদিন পর হঠাৎ এই রুম কার জন্য ঠিক করা হচ্ছে? দেখ, বাইরের অচেনা কেউ আমাদের বাসায় থাকতে আসলে আমি কিন্তু আমার পাশের রুমে তাকে থাকতে দিব না। সন্ধ্যা সাজের দিকে তাকিয়ে মুখ মুচড় দিল। দেখা যাবে লোকটা হঠাৎ হুটহাট করে আমার রুমে উকি দিয়ে উঠল। যেতে আসতে আমাকে তার সামনে দিয়ে যেতে হবে, এসব আমি একদম সহ্য করব না বলে দিচ্ছি। আমার কাছে এসব বলে লাভ কি? তুমি বাবাকে গিয়ে বলো এই কথাগুলো। সাজ রাগ করে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। সাজ কারো সাথেই রাগ দেখাতে পারে না। রাগ লাগলে চুপ করে কান্না করা ছাড়া আর কিছুই করতে পারে না সাজ। কিন্তু সন্ধ্যার রাগ হলে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলে। এতক্ষণ পর্যন্ত তার রাগ না কমবে ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু ভাঙতে থাকবে। এই আপু, নিচে চলো, দেখবে কে এসেছে, তাড়াতাড়ি চলো। আমি কোথাও যাব না, তুই যা। আরে চলোই না। সন্ধ্যা সাজের হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। টানছিস কেন এভাবে? ছাড়, আমি একা যেতে পারবো। নিচে নেমে সাজ পাথর হয়ে দাঁড়িয়ে গেল। এ কাকে দেখছে সে? যা দেখছে তা কি সত্যি নাকি সব সাজের মনের ভুল? মনের ভুল হলে কি একটা মানুষকে এতটা কাছে, এত স্পষ্ট করে দেখা আদৌ কি সম্ভব? সাজ, তোর ফুপা ফুপুকে রুমে নিয়ে যা। তীব্র, তুই আমার কাছে আয় বাবা। এতদিন পর আমাদের কথা মনে পড়ল। তোর মামিকে না দেখে এতদিন কিভাবে থাকতে পারলি তুই? কোকিয়া বেগম তীব্রকে ধরে কেঁদে উঠলেন। আজ 2 বছর পর তীব্র মামার বাসায় এসেছে। এই 2 বছর মামা মামি কারো সাথেই দেখা হয়নি তীব্রের। শেষবার যখন এসেছিল তখন তীব্রের নানি বেঁচে ছিলেন।
তোমাদের কথা সবসময়ই মনে পড়েছে মামি। তোমাদের আর না দেখে থাকতে পারলাম না, তাই তো চলে এসেছি তোমার কাছে। সাজ এখনো ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, এক পাও নড়তে পারছে না। আমার তীব্রটা এই কিছু দিনে কতটা পাল্টে গেছে। 2 বছরের ব্যবধানে তোকে একদম সাহেব সাহেব দেখাচ্ছে। তুই তো অনেক বড় হয়ে গেছিস বাবা। কোকেয়া বেগম তীব্রকে নিজের সন্তানদের মতোই ভালোবাসে। শুভ সাজ সন্ধ্যাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই তীব্রকেও ভালোবাসে। তীব্র আগে বেশিরভাগ সময় এখানেই থাকত। কুমিল্লা যেত শুধু বাবা মাকে দেখার জন্য। কিন্তু 2 বছর আগের ওই ঘটনার পর তীব্র একেবারে কুমিল্লা চলে যায়। ভার্সিটিও চেঞ্জ করে ফেলে কাউকে কিছু না বলে। কোকেয়া বেগমের এসব কাণ্ড দেখে সন্ধ্যা হেসে ফেলল। মা, তুমি এমন করছো যেন তীব্র ভাইয়া কুমিল্লা থেকে না বিদেশ থেকে এসেছে। আরে মাত্র তো 2 বছর না দেখেছিলে, কিন্তু তুমি এমন ভাব করছো যেন যুগ যুগ তীব্র ভাইয়াকে দেখনি। কোকেয়া বেগম সন্ধ্যার কথায় পাত্তা না দিয়ে সাজকে বলল, সাজ দাঁড়িয়ে আছিস কেন? তোর ফুপা ফুপুকে রুমে নিয়ে যা। অনেকটা পথ জার্নি করে এসেছে। আচ্ছা ভাবি, তুমি এত ব্যস্ত হইও না তো। আমরা মেহমান নাকি? আমাদের এত আপ্যায়ন করতে হবে না। তুমি তোমার ভাইয়ের বাসায় এসেছ, তোমাকে আপ্যায়ন না করলেও হবে। কিন্তু আমার তীব্রটা এতদিন পর তার মামির কাছে এসেছে, তাকে তো আলাদাভাবে আদর যত্ন দিতে হবে নাকি? সন্ধ্যা ফিক করে হেসে দিয়ে, দেখলে ফুপু, তীব্র ভাইয়াকে পেয়ে মা আমাদের সবাইকে ভুলে গেছে। সবার মাঝে তীব্র বারবার সাজের দিকে তাকাচ্ছে, কিন্তু সাজ একবার ও মাথা তুলে তীব্রের দিকে তাকায়নি। অনেক কথা হয়েছে, এখন তোর ফুপা ফুপুকে রেস্ট নিতে দে। কথা বলার আরও অনেক সময় পাবি। আর সন্ধ্যা, তোর বাবাকে বল ফুপা ফুপু এসে গেছে। ঠিক আছে, মাহমুদ সাহেব বললেন। ভাবি, ভাইজান কোথায়? আর শুভকেও তো দেখতে পাচ্ছি না। শুভ বাসায় নেই, দুপুরের মধ্যেই এসে যাবে। শুভর বাবা রুমেই আছে। সন্ধ্যা কিছু বলতে নিলে কোকেয়া বেগম সন্ধ্যাকে বলতে না দিয়ে, রেখা, ভাই সাহেব আপনারা আসুন তো। এরা পারলে এখানে দাঁড়িয়েই সব কথা শেষ করে ফেলে। সন্ধ্যা তার বাবাকে ডাকতে ডাকতে সবার আগে উপরে উঠে গেল। বাবা, বাবা, ফুপা ফুপু। রেখা আক্তার, মাহমুদ সাহেব আর কোকেয়া বেগম কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছেন। সাজ এখানেই দাঁড়িয়ে আছে। তীব্র ও সবার সাথে উপরে না গিয়ে সাজের সাথে দাঁড়িয়ে আছে। তীব্র দুপা এগিয়ে এসে সাজের সামনে দাঁড়াল। কথা বলবি না আমার সাথে? সাজ মাথা তুলে তাকাল। সবাই তো কত কিছু বলল, তুই একা কিছু না বলে চুপ ছিলি। সাজ কাপা কাপা গলায় বলল, তুমি এখানে? তীব্র সাজের সম্পূর্ণ কথা না শুনেই বলে উঠল, 2 বছর পর মামির সাথে দেখা হলো। মামি ঠিক আমাকে কতটা ভালোবাসে তা আজ মামির অশ্রু মাখা চোখ দেখে বুঝতে পারলাম। যে আমার ফিলিংসগুলো একেবারেই বুঝে না, আমি তার উপর রাগ করে সবার থেকে 2টা বছর দূরে ছিলাম। এমন একজন মানুষের উপর অভিমান করে সবার থেকে দূরে ছিলাম, সবাইকে কষ্ট দিয়েছি। সে মানুষটা তো এটাই বুঝে না, কোনোটা আমার রাগ, কোনোটা আমার অভিমান, আর কোনোটা আমার কষ্ট। সাজের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অনেক বড় ভুল করে ফেলেছি। এখন এই ভুলটা আর করতে চাই না। তাই তো 2 বছর পর সবকিছু ঠিক করার জন্য আবার ফিরে এসেছি। সন্ধ্যা সিঁড়ির উপরে দাঁড়িয়ে জোরে বলল, এই তীব্র ভাইয়া, বাবা তোমাকে ডাকছে। আসছি, দাঁড়া। তীব্র সাজকে একা রেখেই উপরে চলে গেল। সাজ কাঁদছে আর মনে মনে ভাবছে, এসব কি হচ্ছে আমার সাথে? তীব্র ভাইয়া কেন এসব করছে?
আমি চাই না আমার জীবনের সাথে ওর জীবনটা জোড়াতে। অনেক কষ্টে নিজেকে ওর থেকে দূরে সরিয়ে রেখেছি। কতদিন পারবো ওকে ফিরিয়ে দিতে? বারবার ওকে কষ্ট দেওয়ার সাধ্য তো আমার নেই। দুপুরে সবাই একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছে। আলম হোসেন, কোকেয়া বেগম, রেখা আক্তার, মাহমুদ সাহেব, সাজ, সন্ধ্যা সবাই আছে। শুভও এসেছে কিছুক্ষণ আগে। শুভ বাইরে থেকে ফিরে দেখে ফুপা ফুপু আর তীব্র এসেছে। তীব্র আমাদের বাসায় কি মনে করে আসা হলো? কেন তোদের বাসায় কি আমার আসা বারণ আছে? তা না, তুই তো 2 বছর আমাদের ভুলেই ছিলি। আমি তোদের ভুলেছিলাম, তোরাও তো আমাকে ভুলেছিলি। আমি ঢাকা আসিনি, তুই তো পারতি কুমিল্লা গিয়ে আমার সাথে দেখা করতে। আসছে আমার নবাবজাদা রে। তুই ঢাকা না আসলে আমরা ও কুমিল্লা যাব না। ভাইয়া তুমি তো কুমিল্লা গেছিলে, মনে নেই আমাকে আর আপুকে তুমি গিয়ে নিয়ে আসছিলে? তীব্র ভ্রু কুঁচকে শুভর দিকে তাকিয়ে, তুই আমাদের বাড়িতে গিয়ে আমার সাথে দেখা না করে চলে আসছিস। তীব্র শুভর থেকে 1 বছরের ছোট। ছোটবেলা থেকে একসাথে থাকায় দুজন দুজনকে তুই করেই বলে। শুভ আর তীব্রের মাঝে ভাইয়ের সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কটাই বেশি প্রাধান্য পেয়েছে। মাহমুদ সাহেব আজ অনেক দিন পর নিজের ছেলেকে এভাবে প্রাণ খুলে হাসতে, কথা বলতে দেখছে। বাসায় তীব্র এতটা চুপচাপ থাকত, আর এখানে এসে সবার সাথে কেমন হাসি মুখে কথা বলছে। আলম হোসেন বললেন, অনেক দিন পর আসলেন আমাদের বাসায়, এবার তো কিছু দিন থেকে যাবেন? না ভাইজান, হাতে সময় নিয়ে আসিনি, থাকতে পারবো না এবার। কুমিল্লা যাই, ব্যবসার কাজগুলো ঠিকঠাক গুছিয়ে নেই, তারপর এসে অনেক দিন থেকে যাব। কোকেয়া বেগম তীব্রের পাতে চিংড়ির মালাইকারি তুলে দিতে দিতে বললেন, তুই ও কি চলে যাবি তীব্র? তীব্র মামির দিকে তাকিয়ে হেসে বলল, তুমি প্রতিবারের মতো আজও আমার পছন্দের চিংড়ির মালাইকারি রান্না করেছ। তুমি এত ভালো কেন মামি? হইছে, মামি যদি এতই ভালো হতো তাহলে কি আর 2টা বছর মামির থেকে দূরে থাকতে পারতি? তীব্র হাসি মুখে তৃপ্তি করে খেয়ে যাচ্ছে। সবাই চলে যাবে এটা ভেবেই সন্ধ্যার মন খারাপ হয়ে গেল। আজ এসে আজই চলে যাবে? তাহলে এই আশার মানেটা কি ছিল? না আসলেও তো পারত। মুহূর্তের মধ্যে সন্ধ্যার মুখ থেকে সব হাসি উধাও হয়ে গেল। সন্ধ্যা ফ্যাকাশে মুখে মাথা নিচু করে খাবার খাচ্ছে। তীব্র আজ চলে যাবে এটা শুনে সাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবার পরমমনে কেনই যেন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বিনা কারণে আজ চোখ দিয়ে পানি আসতে চাইছে। সাজ প্রাণপণ চেষ্টা করে স্বাভাবিক থাকতে। হঠাৎ করে কোনো কারণ ছাড়া সবার সামনে কেঁদে ফেললে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে। বল না বাবা, তুই কি সত্যিই চলে যাবি? শুভ তীব্রের কাঁধে হাত রেখে বলল, দেখি কিভাবে যাস তুই। তোকে এবার যেতে দিল তো যাবি তুই। তীব্র কিছু বলার আগে রেখা আক্তার বলল, ভাবি তুমি সবটা না শুনে এমন অস্থির হয়ে ওঠ কেন বলো তো? মাহমুদ সাহেব হেসে বললেন, ভাবি আপনি তো দেখছি তীব্রকে একটু বেশিই ভালোবাসেন। চিন্তা করবেন না ভাবি, এখন থেকে তীব্র আপনার কাছেই থাকবে। সন্ধ্যা এক প্রকার লাফিয়ে উঠে জিজ্ঞেস করল, মানে সত্যি তীব্র ভাইয়া তুমি কুমিল্লা ফিরে যাবে না? হুম না। তীব্র ভাইয়া তুমি নিজের মুখে একবার বলো না প্লিজ। কি বলবো? এই যে ফুপা যা বলল, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে। তীব্র সাজের দিকে তাকিয়ে বলল, থাকব তো। কথাটা শুনে সাজের ভালো লাগলো নাকি খারাপ লাগলো তা ঠিক বলে বুঝাতে পারবে না সে। তীব্র কি চায়? 2 বছর পর হঠাৎ এসে এখন বলছে সে এখানেই থাকবে। শুভ বলল, তাহলে তো ভালোই হলো।
সবাই একসাথে মজা করে দিন কাটাবো। আমরা তো তীব্রকে এখানে রেখে যেতেই এসেছি। তোরা চলে আসার পর তীব্র বলল ও ঢাকা আসতে চায়। আর এবার কিছু দিনের জন্য না, একেবারে এখানেই শিফট হতে চায়। ওর বাবা কেউ বলল আমাদের ঢাকার বাসায় আসার জন্য। হঠাৎ করে বললেই তো একদিনে এখানেই শিফট হওয়া সম্ভব হবে না। তাই আমরা এখানে শিফট হওয়ার আগ পর্যন্ত তীব্র আপনাদের কাছে থাকবে। ওর বাবা তো বলছিল ঢাকায় আমাদের যে বাসা আছে তীব্রকে সেখানে উঠতে। আলম হোসেন বললেন, আমরা থাকতে ওকে ওই বাসায় একা থাকতে হবে কেন? আমিও তাই বলেছি ভাইজান। তীব্র ওই বাসায় একা থাকবে কি করে? একা থাকতে পারলে ওকে রান্না করে দিবে কে? বুয়ার রান্না ও একদম খেতে পারে না। তীব্র আমাদের সাথেই থাকবে। আমি ওর খেয়াল রাখব। ওর যা যা ভালো লাগবে তাই রান্না করে খাওয়াবো। তোমরা নিশ্চিন্তে ফিরে যাও। আর ভাই সাহেব আপনি একটুও তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ওখানের সবকিছু গুছিয়ে আসুন। সন্ধ্যা ভেতরে ভেতরে লাফাচ্ছে আর মনে মনে বলছে, থ্যাঙ্কস আল্লাহ, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, তুমি তীব্র ভাইয়াকে আমাদের কাছে এনে দিয়েছ। গলায় ভাত আটকে গিয়ে সন্ধ্যা জোরে জোরে কাশতে লাগল। সাথে সাথে সবার মনোযোগ চলে আসলো সন্ধ্যার উপর। সবাই সন্ধ্যাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল। তীব্র সন্ধ্যার হাতে পানির গ্লাস তুলে দিয়ে, আস্তে আস্তে খাবি তো নাকি? রামমোষের মতো সব ভাত একসাথে মুখে ভরে নিলে তো গলায় গিয়ে আটকাবেই, তাই না? আমি মোটেও রাক্ষসের মতো খাইনি। ওটা তো কেউ একজন খাওয়ার সময় আমার কথা মনে করছে তাই আমি বিষম খেলাম। সন্ধ্যার কথা শুনে সবাই একসাথে হুহু শব্দ করে হেসে দিল। রাতের ট্রেনেই মাহমুদ সাহেব আর রেখা আক্তার ফিরে গেলেন। শুভ আর তীব্র উনাদের স্টেশনে ছাড়তে এসেছিল। রেখা আক্তার ছেলেকে রেখে যাওয়ার সময় প্রায় কান্না করে দিতে নিছিলেন। মাহমুদ সাহেব ধমক দেওয়ায় রেখা আক্তার পুরোপুরি কাঁদতে পারেননি। যাওয়ার আগে মাহমুদ সাহেব ছেলের সাথে কথা বলেছেন। সম্ভব জোরতা ভেঙে ছেলের কাঁধে হাত রাখলেন। তুমি এখন ছোট নেই, যথেষ্ট বড় হয়েছ। কোনোটাতে তোমার ভালো আর কোনোটাতে তোমার মন্দ আশা করি তা তুমি এখন বুঝো। তাই এমন কিছু করো না যাতে তোমার ক্যারিয়ারে এর কোনো খারাপ প্রভাব পড়বে। ভালো থেকো। মাহমুদ সাহেব নিজের কথাগুলো বলে তীব্র কি বলবে তা শোনার আগেই ট্রেনে উঠে গেলেন। তীব্র কখনো তার বাবা এমনভাবে দেখে? তীব্র মনে মনে ভাবছে, আচ্ছা বাবার সব দুর্বলতা কি আমাকে নিয়ে? আমাকে নিয়ে বেশি চিন্তা করেন তাই কি বাবা সব সময় আমি যা করতে চেয়েছি তা করতে বারণ করেছেন? শুভ তীব্রের কাঁধে হাত রাখল। কি রে, বাসায় যাবি না নাকি এখানেই থাকার প্ল্যান করছিস? তীব্রের ঘোর কাটল। হ্যাঁ চল। কি হচ্ছে আমার সাথে? আমার ভাগ্যে কি লিখা আছে? শেষ পর্যন্ত কি হতে চলেছে আমার জীবনে? যা কোনো দিনও সম্ভব নয় তা নিয়ে আমার মন বারবার কেন ভেবে যাচ্ছে। আমার ভাগ্যে কি সত্যিই তীব্র ভাইয়াকে পাওয়ার কথা লিখা আছে? আমার নিয়তি কি আমাকে তীব্র ভাইয়ার কাছে নিয়ে যাচ্ছে নাকি তার থেকে দূরে সরানোর কোনো ফন্দি আটছে? কয়েক ফোঁটা চোখের জল লেখাগুলোর উপর পড়ল। ডায়েরির এমন অনেক পাতা আছে যেখানে লেখাগুলো সাঝের চোখের জলে ঘোলাটে হয়ে আছে। ঝাপসা হয়ে গেছে কালো কলমের গোটা গোটা অক্ষরের লেখাগুলো। এমন অবস্থা হয়েছে যে পরবর্তীতে সেই লেখাগুলো হাজার চেষ্টা করেও কেউ পড়তে পারবে না। সাজ চোখ মুছে ডায়েরিটা বন্ধ করে রেখে উঠে পড়ল। সাজ নিজের মনের যে কথাগুলো কাউকে বলতে পারে না, মনের ভেতর জমে থাকা আবেগ অনুভূতিগুলো কারো সামনে প্রকাশ করতে পারে না, সে কথাগুলো বরাবরই সে ডায়েরিতে লিখে রাখে। ছোটবেলা থেকে একটু চাপা স্বভাবের হওয়ায় কারো সাথে ঠিক তেমনভাবে মিশে উঠতে পারে না।
নিজের দুঃখ কষ্টগুলো কারো সাথে শেয়ার করার আনন্দটা কেমন তা সাজ কখনোই বুঝতে পারেনি। কি ভাবছিস এত? কারো কণ্ঠ শুনে বিস্মিত হয়ে পেছনে ফিরে তাকালো সাজ। আমার কথাই ভাবছিলি তাই না? না, তুই মুখে না বললেও তোর চোখ বলে দিচ্ছে তুই আমার কথাই ভাবছিলি। তুমি এখানে কেন? আমার রুমে যাচ্ছিলাম, দেখলাম তোর রুমে লাইট জ্বালানো, তাই দেখতে আসলাম। ওহ, এত রাত অবধি জেগে থেকে কি করছিলি? কিছু না। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়। তীব্র চলে যাচ্ছিল, সাজ পেছনে থেকে বলে উঠল, তোমার এখানে আসার পেছনে আসল উদ্দেশ্য কি? তীব্র হাসল, মামার বাড়ি আসার পেছনেও উদ্দেশ্য থাকে? আমি সেভাবে বলিনি। তা আমি জানি। সরি, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমার কথায় কষ্ট পেও না প্লিজ। সাজ প্রায় কেঁদে ফেলছে। তীব্র সাজকে অবাক করে দিয়ে সাজকে আলতো করে জড়িয়ে ধরে। আমি তোর কথায় একটুও কষ্ট পাইনি। তুই শুধু শুধু এত সহজে কেন কেঁদে ফেলিস? সাজ এবার সত্যি সত্যিই কেঁদে ফেলল। তুমি এখান থেকে চলে যাও। তীব্র মনে মনে হাসল। আচ্ছা যাব, তুই আগে কান্না থামা। তীব্রের এই কথা শুনে সাজ আরো জোরে কেঁদে উঠল। তীব্র চলে যাবে এটা বলায় সাজের আরো কষ্ট হচ্ছে কি? সাজ ফোপাতে ফোপাতে বলল, ধরবে না তুমি আমাকে? ছাড়ো আমায়। তুই কাঁদছিস তাই তো ধরলাম। কাঁদলে ও ধরবে না। আচ্ছা তুই যা বলবি। এটা বলার পরও তীব্র সাজকে নিজের থেকে আলাদা করেনি। সাজ নিজেও আর কিছু বলেনি। তীব্রের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তীব্র ও আজ সাজকে কাঁদতে বারণ করছে না। কাঁদতে এতই ভালোবাসে তাহলে কাঁদুক, সমস্যা কি তাতে? তীব্র আছে তো সাজের পাশে, সব সময় নিজের বুকে আগলে রাখবে। সাজ যখন কোনো কিছু নিয়ে কাঁদতে বসবে তখন সে নিজের বুকে জায়গা করে দিবে মুখ গোজার জন্য। শক্ত করে জড়িয়ে নিবে সাজকে। কান্না ঠিকঠাক হয়েছে? হয়ে থাকলে এবার আমাকে ছাড়। প্রথমে নিজেই বলছিলি আমি যাতে তোকে না ধরি, এখন তো তুই নিজেই আমাকে জড়িয়ে ধরে রাখছিস। সাজ সাথে সাথে তীব্রকে ছেড়ে দিয়ে তাড়াহুড়ো করে কয়েক পা পিছনে গেল। সে নিজে তীব্রকে জড়িয়ে ধরে রেখেছিল, এটা ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নাকের ডগা সহ গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। তীব্র সাজের এমন অবস্থা দেখে নিজেও একটু লজ্জা পেল। মাথা নিচু করে চুল ঠিক করার ভাব নিয়েও মনে মনে বলল, এভাবে বলে লজ্জা না দিলেও পারতাম। বেচারি লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জা যখন পেয়েছে তখন আরেকটু মজা নেওয়া যাক। এমনিতেও লজ্জা পেলে আমার কান্নাকুমারীটাকে বেশ লাগে দেখছি। মনে মনে বলা শেষ করে দুপা এগিয়ে এসে সাজের সামনে দাঁড়িয়ে জোরেই বলল, তুই যে আমার বুকে মাথা রেখে এই এতক্ষণ দাঁড়িয়েছিলি, কেউ যদি এসে দেখে ফেলত তখন কেমন হতো? আমাকে কিছু জিজ্ঞেস করলে তখন কি বলতাম আমি? সাজ ফ্যালফ্যাল চোখে তীব্রের দিকে তাকালো আর মনে মনে বলল, মাটি প্লিজ তুই একটু ফাঁক হ। আমি কিছু মুহূর্তের জন্য তোর ভেতর লুকিয়ে থাকি। কি হলো, কিছু বলছিস না কেন? সাজ কাপা কাপা কণ্ঠে অনেক কষ্টে বলল, তুমি প্লিজ আমার রুম থেকে যাও। দোহাই তোমার, প্লিজ যাও। আচ্ছা যাচ্ছি। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলার আছে। কি কথা? পরের বার তোর যখন কাঁদতে ইচ্ছে করবে তখন আমাকে ডেকে নিবি। আমি আমার এই ছোট বুকটা পেতে দিব, তুই সেখানে মাথা রেখে মন ভরে কেঁদে নিস। এটা বলেই তীব্র সাজের গালে গাঢ় একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে গেল। সাজ ধপ করে বিছানায় বসে পড়ল। এসব কি হচ্ছে তার সাথে, কেন হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না সে। তীব্র হঠাৎ করে এতটা পাল্টে গেল কিভাবে?
আগের তীব্র তো কথায় কথায় অভিমান করত। তার কথা মতো কিছু না হলে রাগ দেখাত। কোথায় গেল সেই রাগ, অভিমান? সাজের এক কথায় অভিমান করে 2 বছর সবার থেকে দূরে থেকেছে, আর আজ এত কথা বলার পরও হাসি মুখে সব সহ্য করে সাজের পেছনে পাগলের মতো পড়ে আছে। দরজায় কয়েকবার জোরে জোরে শব্দ হওয়ায় সাজের চিন্তার অবসান ঘটল। দরজায় শুভ দাঁড়িয়ে আছে। শুভকে দেখে সাজের হাত পা কাঁপতে লাগল। যদি আর 2 মিনিট আগে শুভ এসে যেত তাহলেই তো তীব্র আর সাজকে একসাথে দেখে ফেলত। তীব্র আর সাজকে একসাথে দেখে তখন শুভ কি ভাবত? মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই সাজকে সন্দেহ করত। আর সাজ তো এতক্ষণ তীব্রের বুকে ছিল। অনেক কষ্টে সাজ নিজেকে সামলে নিয়ে, ভাইয়া ভেতরে আসো। আমার রুমে আসতে তোমার অনুমতি নিতে হবে? না, কয়েকবার ডাকলাম তুই শুনলি না। তাই আর কি? শুভ অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সাজকে ডাকার পরও সাজ শুনতে পায়নি। কি হয়েছে, কিছু বলবে? তেমন কিছু হয়নি। সন্ধ্যাকে বলেছিলাম তোর সাথে থাকতে, কিন্তু সে মুখের উপর না করে দিল। তার নাকি একা থাকতেই ভালো লাগে, কারো সাথে থাকলে ঘুম আসে না ভালো করে। সন্ধ্যার আমার সাথে থাকতে হবে না, আমি একা থাকতে পারবো ভাইয়া। তুই যে বলছিলি রাতে বাজে স্বপ্ন আসে, তা দেখে তুই ভয় পাস। সব সময় ভয় পাই না ভাইয়া, মাঝে মাঝে এমন হয়। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আর এখন তোর পাশের রুমেই তীব্র আছে, ভয় পেলে ওকে ডাকিস কেমন? তাহলে সাজের রুমের পাশের রুমটা তীব্রর জন্য ঠিক করা হচ্ছিল। তীব্র তাহলে এখন থেকে সারাক্ষণ ওর চোখের সামনে থাকবে? আচ্ছা, তাহলে তুই এখন শুয়ে পড়, আমি তীব্রের সাথে দেখা করে আসি। শুভ তীব্রের রুমে এসে দেখে তীব্র একা একা দাঁড়িয়ে হাসছে। বাব্বা, তীব্র সাহেব দেখছি একা একা হাসছে। আরে সে কিছু না, তুই কি মনে করে তা বল। দেখতে আসলাম নবাবজাদা আমাদের গরিবের ঘরে কেমন আছে। শালা এক ঘুষি দিয়ে তোর চেহারার আকৃতি পাল্টে ফেলব। সত্যি বললেই ঘুষি খেতে হবে, এটা কেমন বিচার? এটাই তোর আর আমার মধ্যের সম্পর্কের বিচার। তা এখন বল, মেয়েটা কে? কোনো মেয়েটা? শালা তুই তো দেখছি ভালো ন্যাকামি করতে পারিস। ন্যাকামি করলাম কই? মেয়ের ব্যাপার যদি না হতো তাহলে কি তুমি এখানে একা দাঁড়িয়ে নিজের মনে মনেই হাসতে? আমাকে বোকা ভাবিস নাকি? এখন ভাব না নিয়ে সোজাসুজি বল, মেয়েটা কে? আছে একজন। কিন্তু কে সে? সে এমন একজন যার প্রতি তোর ভাইয়ের জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে, যার জন্য তোর এই বেচারা ভাইটার শত শত বছর বাঁচতে ইচ্ছে করে, যাকে এক নজর দেখার জন্য তোর এই ভাই সবকিছু করতে পারে, যার কথা ভেবে ভেবে সারাটা জীবন আনন্দে পার করে দিতে পারবে। ওরে থামো থামো, তুই তো দেখছি ভালোবাসার অতল সাগরে হাবুডুবু খাচ্ছিস। তা আমাকে দেখাবি নাকে সেই ভাগ্যবতী যার জন্য আমার ভাইটা এতটা পাগল হয়ে গেছে? অবশ্যই একদিন দেখাবো। সেই একদিনটা কবে আসবে আমার ভাই? আসবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা, এখন সামনাসামনি আমাদের দেখা করানো না গেলেও ওই মেয়ের একটা পিক তো দেখাবি নাকি? তুই এত অস্থির হচ্ছিস কেন? সময় হলে ঠিকই দেখাবো। তোর সময় হতে হতে আমি বেঁচে থাকলে, আমার বিয়ে হওয়া আগ পর্যন্ত তোকে মরতে দিল তো? বিয়াটা হওয়া পর্যন্ত বেঁচে থাক, তারপর মারা গেলে যাবি, সেটা আল্লাহর হাতে। শালা তুই তো দিন দিন অনেক হারামি হচ্ছিস। তোর বিয়ের জন্য বেঁচে থাকতে বলছিস? না হলে আমি মারা গেলেও তোর কিছু যায় আসে না। হ্যাঁ, কারণ তোকে ছাড়া তো আমার বিয়েই করা হবে না।
তুই না থাকলে আমি এত কিছু একা সামাল দিব কিভাবে? মানে? তীব্র হাসতে হাসতে শুভর পাশে বসে বলল, রাত কয়টা বাজে দেখছিস? ঘুমাবি না নাকি? চল আজ দুই ভাই একসাথে ঘুমাই। অনেক দিন পর তোর সাথে এভাবে কথা হচ্ছে। আর এখন পর্যন্ত তো তোনার কথা জিজ্ঞেসই করলাম না। তুই আমাকে নিয়ে এমনভাবে পড়লি যাতে করে তোনার কথা মাথা থেকে বেরিয়ে গেল। একদমই মনে ছিল না আমাদের ভাবির কথা। ধুর ছাড় তো। ছাড়ব কেন? 2 বছরে তোদের লাভ স্টোরিটা মিস করে গেলাম। কি প্যাচাল পারছিস এসব বলতো? তার মানে 2 বছরে ও তুই মেয়েটাকে পাত্তা দিসনি এখনো? পাত্তা দেওয়ার কি আছে? একটা মেয়ে পাগল হয়ে তোকে ভালোবাসছে, তোর পেছনে লাইন দিচ্ছে, আর তুই তার মন না বুঝে তাকে কষ্ট দিচ্ছিস। কালই আমরা তোনার সাথে দেখা করতে যাব। পাগল নাকি? তুই কাল আমার সাথে না গেলে ঠিকই পাগল হবি। চলবে।